গভীর জঙ্গলে এক অদ্ভুত লাশ পাওয়া গেছে, যার মাথাটা পুরো পিঁপড়ে খেয়ে নিয়েছে। তাকে চেনার জো নেই। আরও আশ্চর্য ব্যাপার হলো, লাশটার পুরো দেহটাই রয়েছে মাটির নিচে, আর শুধুমাত্র মাথা রয়েছে মাটির উপরে। লাশটি কার, আর কেনই বা কেউ তাকে এত নৃশংসভাবে হত্যা করলো? এই সব প্রশ্নের উদ্ধার করতে পুলিশদের লেগে গেছে 12টা বছর। সেই রহস্য জানতে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি শ্রেয়সী, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, আর সাথে থাকবেন সিনেগল্প এসপিতে। মুভিটা শুরু হয় 2015 সালে ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক গহীন অন্ধকার জঙ্গলে। সেখানে দুজন ব্যক্তিকে দেখানো হয়। একজন কোদাল শাবল দিয়ে মাটি খুঁড়ে গর্ত করছে, তার নাম ভদ্রা। আর একজন সে পাশে বসে আছে, সে কোটি। কাজ শেষে ভদ্রা শাবলটা পাশে রাখা মাত্রই কোটি সেটাকে ছিনিয়ে তাকে মারতে চায়। তখনই ভদ্রা বাধা দেয়, আর দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। কোটিকে মারার পর ভদ্রা তাকে গাছের গুড়ির সাথে বেঁধে দেয়। এরপর ভদ্রা একটা জায়গায় অনেকখানি গুড় জাল দেয়, আর সেই ফুটন্ত গুড় ঢেলে দেয় তার মুখে। এরপর কয়েকদিন পরের দৃশ্য, গ্রামের কয়েকজন লোক ভোরবেলা মধু সংগ্রহ করতে গিয়ে প্রচুর লাল পিঁপড়ে একসাথে দেখে তাদেরকে ফলো করে দেখতে যায়। সেখানে গিয়ে দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। একটা মানুষের মাথা পিঁপড়েরা ঘিরে ফেলে খেয়ে নিচ্ছে। সাথে সাথে তারা পুলিশকে খবর দেয়। পরদিন সকালে পুলিশ সেখানে আসে আর তদন্ত শুরু করে। তারা নিজেদের মধ্যেই কথা বলছিল। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করে, স্যার, এরকম গহীন জঙ্গলে এনে মারার কি কারণ হতে পারে? এসিপি বলে, একজন জ্যান্ত মানুষকে মাটির তলায় পুঁতে তার মাথাটা উপরে রেখে তার মুখে ফুটন্ত গুড় ঢেলে জীবন্ত অবস্থায় পিঁপড়ে দিয়ে খাইয়ে মেরে ফেলেছে। এমনই নৃশংসতা কি একটা গহীন বন ছাড়া অন্য কোথাও গিয়ে করা সম্ভব ছিল? এখন আমাদের একমাত্র কাজ হলো এই লাশটা আর তার খুনিকে খুঁজে বের করা। এখান থেকেই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 2002 সালের দৃশ্য। শিবা, কোটি ও ভদ্রা, এরা তিনজনই খুব ভালো বন্ধু ছিল, আর তারা তিনজনই অনাথ। ছোটবেলা থেকেই এই কৃষ্ণা নদীর ধারেই তারা বড় হয়েছে, আর সেই অনুসারে এই মুভির নাম কৃষ্ণান্না। আগের দিন একটা দেবী মূর্তির গলা থেকে সোনার নেকলেস নদীর জলে পড়ে গেছিল। ভদ্রা বলছিল, চল না সবাই মিলে নেকলেসটা খুঁজি। কোটি বলছিল, পাগল নাকি, নদীর জলের মধ্যে কোনোভাবে কি একটা নেকলেস খুঁজে বের করা সম্ভব? বলতে বলতেই শিবা জলে ঝাঁপ দেয়, আর একটা নেকলেস বের করে নিয়ে এসে বলে, এই দেখ, পেয়ে গেছি। সবাই মিলে সেই নদীর জলে ঝাঁপ দেয়। শিবা আসলে একটা নকল নেকলেস নিয়ে মজা করছিল তাদের সাথে। তারপর তারা মজা শেষে জল থেকে উঠে আসে, আর একটা ফ্যামিলিকে দেখে শিবারও খুব ইচ্ছে হয় যে তারাও একদিন এরকম ফ্যামিলি বানাবে, কারণ তাদের তিনজনেরই কেউ ছিল না। শিবা একটা দোকানে পোস্টার ছাপানোর কাজ করত। হঠাৎ একজন এসে ভদ্রাকে বলে, তোরা এখানে, আর দাস ভাই তোদেরকে কখন থেকে খুঁজছে, চল চল শিগগির চল। ভদ্রার কোটি শিবাকে মিথ্যে কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় দাস ভাইকে। সে ছিল একজন স্মাগলার। শহরের যত উল্টোপাল্টা ফালতু কাজ সব এই দাস ভাই করত। এখন তার কাছে দুজন পুলিশ অফিসার এসেছে, তাদের একটা কেসে দুজনকে স্যারেন্ডার করাতে হবে। তাই দাস ভাইকে বলছিল দুটো লোক খুঁজে দেওয়ার জন্য। তাদেরকে টাকার বিনিময়ে 3-4 মাসের জন্য জেল খাটতে হবে। এরপর কোটি ও ভদ্রা সেখানে আসলে দাস তাদেরকে গাঁজা পাচারের কথা বলে। আসলে কোটি আর ভদ্রা উল্টোপাল্টা সমস্ত কাজ করে বেড়াতো, কিন্তু শিবা তা একদম পছন্দ করতো না। তাই তারা শিবাকে মিথ্যে কথা বলেই এসব করত। দাসের কথা মতো ভদ্রা আর কোটি গাঁজা আনতে যায়, কিন্তু সেখানে মাইকেলের লোক তাদেরকে দেখে ফেলে। মাইকেল ছিল দাসেরই শত্রু। সেখানে তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। কোটি আর ভদ্রা অনেক কষ্টে সেখান থেকে পালায়, আর কায়দা করে মাইকেল সহ সমস্ত গাঁজা পুলিশের হাতে ধরিয়ে দেয়। এরপর তারা বাড়ি ফিরে রাত্রিবেলায় মাইকেলকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার আনন্দে ড্রিঙ্ক করছিল, আর নেশার ঘোরে অনেক রকম আড্ডা মারছিল। কিন্তু হঠাৎই সেখানে শিবা চলে আসলে দাস সেখান থেকে উঠে চলে যায়। আর শিবা খুব রাগারাগি করছিল যে, তোরা কবে এই ফালতু কাজগুলো করা বন্ধ করবি বলতো? ভদ্রা বলে, এটাই শেষ রে, এরপর থেকে আর আমরা এসব করবো না। সিন কাট হয় একটা মেয়ের হোস্টেলে। এখানে মিনা নামে একটি মেয়েকে দেখা যায়। সে খুব জেদি আর ডাকাবুকো একটা মেয়ে। সেখানে তাদের ওয়ার্ডেন পার্বতী আসে। পার্বতী হোস্টেলে দেখেই তার স্বামী রামলাল সেখানে আসে। রামলাল আসলে পার্টি করে। তার এখন হোস্টেলের উপরেই একটা রুম চাই, যেখানে মাঝে মধ্যে পার্টির লোকজন আসবে, তারা ড্রিঙ্ক করবে। এই জন্য পার্বতী রাজি হয় না, কারণ এটা লেডিস হোস্টেল। কিন্তু রামলাল খুব জোরাজোরি করতে পার্বতী কিছুটা বাধ্য হয়ে রুমটা দিয়ে দেয়।
তবে বলে কখনোই যেন তারা বাইরের সিঁড়িটা ইউজ না করে, ওটা শুধুমাত্র মেয়েদের জন্য। অন্য দেশে মিনাকে দেখা যায় অফিসে কাজ করছে। তার অফিসের একজন এসে বলে বই ছাপানো প্রায় কমপ্লিট, কিন্তু কভার পেজ না আসলে আজকের মধ্যে বইটা ডেলিভারি হবে না। কভার পেজ কোথায় অর্ডার করা হয়েছে সেটা জানতে চাইলে মেয়েটি জানায় শিবা নামে একজনের কাছে, আর গতকালই সেটা দেওয়ার ডেট ছিল, কিন্তু এখনও সেটা এসে পৌঁছয়নি। মিনা খুব রেগে মেয়েটিকে নিয়ে শিবার কাছে যায় আর জানতে পারে শিবা এখন তাদের কাজই করছে, যেটা বিকেলের মধ্যেই রেডি হয়ে যাবে। মিনা সেখান থেকে কোনো কথা না বাড়িয়ে চলে আসে। অন্যদিকে বিকেলবেলা দাস আবারও কটিয়ার ভদ্রাকে ডেকে পাঠিয়েছে, তবে এবার প্রচুর গাঁজার অর্ডার এসেছে, সাথে টাকাও। ভদ্রা বলে না না ভাই, ওসব কাজ আমি ছেড়ে দিয়েছি, আমি আর করব না। তাছাড়া শিবা একদম পছন্দ করে না। দাস বলে ওই তো ছাপার দোকানে কাজ করে, তুই ওর কথায় এত পাত্রা দিচ্ছিস কেন? ও তোর পরিবার নাকি? কথা শেষ হতে না হতেই ভদ্রা রেগে দাসের কলার চেপে ধরে আর বলে শিবা আমার পরিবারের থেকেও অনেক বেশি কিছু, আজ তুমি বলে তাই ছেড়ে দিলাম, আর কখনো যেন আমি এই ধরনের কথা না শুনি, বলে সেখান থেকে চলে যায়। কিন্তু কোটির নজর ছিল সেই টাকাতে। দাস সেটা বুঝতে পারে আর কোটিকে কিছু টাকা দিয়ে বলে তুই দয়া করে যা, ভদ্রাকে একটু রাজি করা প্লিজ। এদিকে ভদ্রা রেগে মেগে শিবার দোকানে এসে বসে আছে। কোটিও সেখানে এসেছে ভদ্রাকে বোঝানোর জন্য। ঠিক সেই সময় মিনা এসে হাজির হয় কভার পেজ নেবে বলে। শিবা কভার পেজগুলো দিলে মিনা বুঝতে পারে যে কভার পেজের রঙটা ভুল আছে। এতে মিনা খুবই রেগে যায় আর বলে একে তো একদিন পরে অর্ডার দিচ্ছে, তার উপর আবার রঙটাও ভুল। এটা আসলে শিবা নয়, তার দোকানের কর্মচারী একটা বাচ্চা ছেলে বাবলু করেছিল। মিনা সেটা বুঝতে না পেরে শিবাকে কড়া কড়া কথা শুনিয়ে দেয়। একদিকে বন্ধুকে অন্য কিছু বলছে শুনে ভদ্রা কোটিও সেখানে আসে আর মিনার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। মিনা আসলে খুব তেজি ছিল। শেষমেশ মিনা অর্ডারটা ক্যান্সেল করে সেখান থেকে বেরিয়ে যায়। কোটি তখন তাকে হাতে কিছু টাকা দিতে চায়, কিন্তু মিনা রেগে তার এক চড় মারে। বন্ধুকে চড় মারার শোধ নেওয়ার জন্য পরদিন ভদ্রা আর কোটি মিনাদের রাস্তা আটকায় আর তার ব্যাগ থেকে সমস্ত টাকা ছিনিয়ে নেয়। আর যাওয়ার সময় একটা বাচ্চার খেলনা ভেঙে দিয়ে যায়, কিন্তু তাকে সরি বলা তো দূরের কথা, উল্টে তার উপর উল্টো পাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। বাচ্চাটির মা পদ্মা, সে সব কিছু চুপচাপ দেখছিল। জোর করে মিনার টাকা নিয়ে নেয়। মিনা পুলিশের কাছে কমপ্লেন করে আর সেখানে পুলিশ আসলে ভদ্রাকে বলে যে তোর টাকা ফেরত দে। ভদ্রা বলে টাকা? কিসের টাকা? এরকম তো কিছুই হয়নি, আমাকে চেক করতে পারেন, দেখেন তো আমার কাছে কিছু আছে কিনা, আর কেউ কি কিছু দেখেছে, কারোর কাছে কি কোনো প্রমাণ আছে? ভয় পেয়ে মিনার অফিসের বন্ধুও বলে না, সেও কিছু দেখেনি। মিনা সব কিছু বুঝতে পারে আর সেখান থেকে চলে যাওয়ার আগে শিবাকে বলে যে একটা নিষ্পাপ মেয়ের কাছে টাকা মেরে তুমি কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। শিবা এসব কথা নেওয়ার ব্যাপারে কোনো কিছুই জানতো না। সে ভদ্রাকে জিজ্ঞাসা করে, ভদ্রা কিছুই স্বীকার করতে চায় না, কিন্তু পরে কোটি বলে হ্যাঁ তারা টাকা নিয়েছে। টাকাটা কোথায় সেটা জানতে চাইলে কোটি বলে যে তোর অফিসে রেখে এসেছি। ওদিকে মিনার মাসের উপার্জনের টাকা ছিনতাই হওয়ার কারণে সে খুব কান্নাকাটি করছিল, কারণ সেই টাকা থেকেই তাকে হোস্টেলের ভাড়া দিতে হবে আর তার মায়ের সংসার খরচ চলবে আর মায়ের চিকিৎসাও করাতে হবে। এমন সময় শিবা সেখানে আসে আর মিনাকে সমস্ত টাকা ফিরিয়ে দিয়ে বলে ওরা চোর নয়, ওরা আমার বন্ধু, ওরা ভেবেছিল হয়তো তোমার জন্য আমার ব্যবসার ক্ষতি হয়ে গেছে, তাই তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে এসেছিল, বলে সেখান থেকে চলে যায়। মিনা রাতে শিবার কথা ভাবতে থাকে আর ভাবে তার বন্ধুরা যাই হোক না কেন শিবা ছেলেটা খুব ভালো, হয়তো সে মনে মনে তাকে ভালোবাসতে শুরু করেছে। সকাল সকাল ভদ্রা, কোটি ও শিবা নাস্তা করছিল। সেখানে পদ্মা নামের সেই মেয়েটি, ছোট্ট বাচ্চাটা সেখানে দেখতে পাওয়া যায়। সেই দিনকার পর থেকে বাচ্চা মেয়েটা ভদ্রা আর কোটিকে দেখে একদম পছন্দ করতো না, কারণ তারা তার খেলনাটা ভেঙে দিয়েছিল। ভদ্রার দোকানের মালিককে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলে দোকানের মালিক জানায় এরা তো তোমাদের বাড়ির সামনের বাড়িটাতেই উঠেছে, প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু তোমরা তো আর সেসব দেখার কোনো খেয়ালই নেই না তোমাদের। যাই হোক, মেয়েটির বাবা অনেক বড় পোস্ট কাজ করে, আর এই মেয়ে আমাদের মতো গ্রামের মানুষদের সাথে মেশার মতো মেয়ে নয়, তারা অনেক বড় লোক। এইসব কথায় ভদ্রা, কোটি, শিবা কেউই কিছু পাত্তা দেয় না। পরদিন পার্টি অফিসে এমএলএ কাউন্সিলর পদের জন্য নমিনেশন ঘোষণা করবে। সেখানে রয়েছে 2জন ক্যান্ডিডেট, একজন সেই হোস্টেলের ওয়ার্ডেন স্বামী রামলাল আর অন্যজন পরপর 3বারের নির্বাচিত কাউন্সিলর। এমএলএ যদিও কথা দিয়েছিল যে এবার কাউন্সিল পদের জন্য রামলালের টিকিট পাবে, তবে চাপে পড়ে সে 3বারের নির্বাচিত কাউন্সিলরকে নমিনেশনটা দিয়ে দেয় আর রামলালকে বলে তুমি একটু সাইডে এসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি কী করতে হবে। অন্যদিকে
মিনা তার বান্ধবীর সাথে মুভি দেখতে গেছে, কিন্তু হাউসফুল থাকায় তারা ব্ল্যাকে টিকিট নিতে যায়। আর সেখানে ব্ল্যাকের যে টিকিট বিক্রিকর্তা তার সাথে খারাপ ব্যবহার করছিল। শিবা সেই মুহূর্তে সেখানে আসে আর তারা 3 বন্ধুর জন্য কাটা টিকিট থেকে তাদেরকে 2টো টিকিট দিয়ে দেয়। শিবা মনে মনে মিনাকে ভালোবাসছিল। এমন সময় সেই লোকগুলো এসে শিবার মাথা ফাটিয়ে দেয়। রাস্তায় ভদ্রা আর কোঠির সাথে শিবার দেখা হয়। ভদ্রা শিবাকে জিজ্ঞাসা করে যে তার মাথায় পট্টি কিসের। শিবা মিথ্যে করে বলে সেরকম কিছু না, মাথা খুব ব্যথা করছিল সেই জন্য পট্টিটা লাগিয়েছে। কিন্তু একটু পরে ভদ্র তার মাথায় রক্ত দেখতে পেয়ে তার কারণ জানতে চাইলে সে বলে, আরে দেওয়ালে একটু ধাক্কা লেগেছিল। ভদ্রার নিজের মাথা দেওয়ালে কয়েকবার ধাক্কা লাগায় আর শিবাকে জিজ্ঞাসা করে বলে, কিরে আমি তো এতবার ধাক্কা লাগালাম, কই আমার তো রক্ত বেরোলো না, সত্যি করে বল কি হয়েছে। তখনই ওই লোকগুলো এগিয়ে এসে বলে, আমরা তোর বন্ধুর মাথা ফাটিয়ে দিয়েছি। তখন ভদ্রার সাথে তুমুল মারপিট শুরু হয়ে যায় আর সবাইকে বলে দেয় যে কেউ যদি তার বন্ধুর গায়ে হাত লাগানোর সাহসও করে তারও ঠিক এমনই অবস্থা হবে। পরদিন আবার নতুন অর্ডার নিয়ে মিনা শিবার কাছে এসেছে। শিবাও বুঝতে পারে যে তারা দুজনকে পছন্দ করতে শুরু করেছে। তারাও প্রেম করে, ঘুরতে যায়, গল্প করে, সবই চলছিল। আর অন্যদিকে ভদ্রার সাথে পদ্মার প্রেম কাহিনী শুরু হয়ে গেছে। তারাও একে অপরকে পছন্দ করছিল আর বাচ্চা মেয়েটিও তাদেরকে ভালো লাগছিল। সব কিছুই ঠিকঠাক ছিল। হঠাৎ এক রাতে পুলিশ এসে ভদ্রা আর কোটিকে ধরে নিয়ে যায়। পুলিশ স্টেশনের পাশে এক জায়গায় মূলত তাদের মতো প্রচুর স্মাগলারদের ধরে আনা হয়েছে। স্টেশনে নতুন পুলিশ অফিসার এসেছে, ইনি অফিসার শঙ্কর। অফিসার এদের সবাইকে চা খাওয়ায় আর বলে কেউ যদি এখনও স্মাগলার করে থাকে তবে সেটা যেন এখনই বন্ধ করে দেয়, এটাই আমার লাস্ট হয়নি। এটা শুনে ভদ্রা খুব খুশি হয় আর তারা ভাবে এবার থেকে আর তাদেরকে দাসের কাজ করতে হবে না। পরদিন সকালে ভদ্রা যখন কোঠাতে যাচ্ছিল, পদ্মার বাবা তাকে ডেকে নিয়ে আসে নিজের ঘরে আর নিজের বড় মেয়ের ছবি দেখিয়ে বলে, এটা আমার বড় মেয়ে। আর পদ্মার সাথে যে বাচ্চাটিকে দেখতে পাও সেটা আমার বড় মেয়েরই সন্তান। আমার বড় মেয়ে একটি ছেলেকে ভালোবাসত আর ছেলেটির পরিবার সম্পর্কে ভালো করে না জেনেই ভালোবেসে পালিয়ে বিয়ে করছিল। কিন্তু বিয়ের পরই মেয়ের উপর শুরু হয় অকথ্য অত্যাচার। তারপর বাচ্চা মেয়েটি জন্মায় আর আমি আমার মেয়েকে হারাই। তাই আমি চাই না পদ্মার সাথেও সেটা হোক। তাই আমি তোমার পরিবার সম্পর্কে জানতে চাই, তোমার মা বাবা কোথায় থাকেন, কি করেন তারা। ভদ্রা রেগে গিয়ে বলে, এভাবে আমাকে আলাদা করে ঘরের মধ্যে ডেকে এনে সব জিজ্ঞাসা করবেন না। এখানে সবাই জানে যে আমি অনাথ, আমাদের কেউ নেই। আমি আমার মা বাবাকে ছোটবেলা থেকে দেখিনি। আপনাদের মতোই কিছু শিক্ষিত মানুষদের জন্যই আজ আমার এই দশা। জন্মের পর আমার মা ডাস্টবিনে আমাকে ফেলে চলে গেছিল। সেইভাবেই রাস্তায় খাবার খেয়ে রাস্তাতেই বড় হয়েছি আর একদিন এইভাবেই রাস্তাতেই মারা যাব। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। এরকম জায়গায় হাজার হাজার অনাথরা ঘুরে বেড়াচ্ছে, তাদের কেউ নেই, তারাই আমার পরিবার বলে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে পদ্মার বাবা পদ্মাকে আর বাচ্চাটিকে নিয়ে সেই শহর ছেড়ে চলে যায়। এই ঘটনাতে ভদ্রা অনেক ভেঙে পড়ে। মনে মনে সে সবসময় পদ্মার কথায় নিজে কল্পনা করতে থাকে। একদিন আবার দাস এসেছে ভদ্রাকে কাজের জন্য বলে, আর সে বলে এসব প্রেম টেম আমাদের মতো অনাথের জন্য নয়, তাই তুই কাজ কর, গাঁজা নিয়ে আয় তো, আমার একটু কাজ দেবে। অন্যদিকে মিনাকে দেখা যায় শিবার সাথে কথা বলছে। আগামীকাল মিনার মা আসছে, তাই আগামীকাল আর তার পরের দিন শিবা যেন কোনো কাজ না রাখে, কারণ তার মা শিবার সাথেই দেখা করতে চায়। শিবা খুব খুশি হয়ে যায় আর মিনার জন্য একটা সোনার চেন কিনে আনে তাকে উপহার দেবে বলে, আর সেটা তার পরিবার সহ বন্ধুদের দেখাতে আনে। পদ্মা যাওয়ার পর তার সম্পর্ক ভেঙে যায় আর ভদ্রা খুবই ফ্রাস্ট্রেটেড ছিল। তার উপর শিবা মিনার জন্য ঘটা করে সোনার চেন এনেছে দেখে ভদ্রা খুব রেগে যায় আর তাকে বলে, মিনা তার মায়ের সাথে তোর পরিচয় করিয়ে দেবে আর তুই কার সাথে পরিচয় করাবি? তোর পরিবারের কথা জানতে চাইলে তুই কি বলবি? যে তুই অনাথ, তুই 3 বন্ধুর সাথে থাকিস? ওরা কেউ জানতে চাইবে না যে তুই মানুষ হিসাবে কেমন, ওরা শুধু জানতে চায় যে তুই কোন পরিবার থেকে এসেছিস, তোর জন্ম পরিচয় চায় ওরা। শিবা বলে, এইসব কথা তো আমাকে কেন জিজ্ঞাসা করবে, মিনা তো আগে থেকেই সব কিছু জানে। ভদ্রা বলে, এটা বিয়ের আগের একটা ফর্মালিটি মাত্র, যেখানে একটা পরিবার লাগে সেটা আমাদের কারোর কাছেই নেই। মূলত পদ্মার বাবার কথায় ভদ্রা সেদিন খুব আঘাত পেয়েছিল আর সে চায় না তার বন্ধুও সেই আঘাতটা পাক। ভদ্রা কিছুতেই কিছু মানতে চায় না। তখনই তার হাত লেগে শিবার চেনটা জলে পড়ে যায়। শিবার সাথে ভদ্রার খুব লড়াই হয়। ভদ্রা বুঝতে পারে না কি করে আজ বন্ধুর কাছে তার থেকে বড় একটা মেয়ে হয়ে গেল। পরদিন সকালে মিনা বারবার ফোন করতে থাকে, কিন্তু শিবার ফোনটা বন্ধই ছিল। বারবার মিনার মাও জিজ্ঞাসা করছিল
যে তুই কেমন ছেলেকে পছন্দ করেছিস যে আমার সাথে দেখাও করতে চাইছে না। মিনা খুব টেনশনে পড়ে যায়। পরদিন তার মাও অপেক্ষা করে করে শহর থেকে চলে যায়, কিন্তু শিবা তখনও ফোন ধরে না। মিনা রেগে গিয়ে শিবার দোকানে যায়, আর সেখানে গিয়ে দেখে শিবা নিজের মতো কাজ করছে। মিনা বলে, তুমি কিসের জন্য মায়ের সাথে দেখা করতে চাওনি? শিবা বলে, আমি ব্যস্ত ছিলাম। মিনা বলে, তুমি যদি আমাকে পছন্দ নাই করো তাহলে তুমি আগেই বলে দিতে পারতে, আমি আমার মাকে বলতাম না। তোমার জন্য অপেক্ষা করে থাকতে থাকতে আমার মা সেখান থেকে চলে গেছে। শিবা রেগে গিয়ে বলে, এখন কি হয়েছে, দেখা হয়নি তো, অন্যবার হয়ে যাবে, এত মা মা করছো কেন গো সবসময়? মিনা বলে, আমি তোমাকে একটা ভালো মানুষ ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমাদের সম্পর্কটা বোঝো। তোমাদের সম্পর্কে লোকে যা বলে সেটাই সত্যি, আমি ভুল, বলে সেখান থেকে রেগে চলে যায়। তবে দোকানের কর্মচারী ছেলেটা বাবলু মিনার পিছন পিছন যায়, আর তাকে গিয়ে বলে ভদ্রার সাথে ঝামেলা হয়েছিল, আর সেই সমস্ত ব্যাপারটা মিনাকে খুলে বলে। আর এও জানায় যে তারা অনাথ বলে, তাদের জন্ম পরিচয় নেই বলে হয়তো তারা কোনোদিন কোনো পরিবার পাবে না, আর এই জন্যই শিবা যায়নি তোমাদের মার সাথে কথা বলতে। এগুলো শুনে মিনা তার নিজের ভুল বুঝতে পারে। অন্যদিকে ভদ্রা মন খারাপ করে একা একা বসে বসে ভাবছিল যে ছোটবেলা থেকেই তিনজন একসাথে বড় হয়েছে। ছোটবেলায় একবার তার জন্য জেলেও গেছিল বন্ধু, আজ সেই বন্ধুর সাথে এত ঝামেলা হলো। ভদ্রা দৌড়ে যায় তাদের প্রিয় জায়গা কৃষ্ণা নদীর ধারে। সেখানে গিয়ে কোটি আর শিবাকে দেখতে পায়। শিবা জিজ্ঞাসা করে, কি রে, মিনার মায়ের সাথে দেখা করলি? শিবা কোনো কথার উত্তর না দিয়ে একটু সরে বসে। ভদ্রা আচমকাই নদীর জলে ঝাঁপ দেয়। কোটি আর শিবা ভাবছিল হয়তো ভদ্রা ইয়ার্কি করছে। তবে বেশ কিছু সময় পর হয়ে গেলেও ভদ্রা আর উঠছে না দেখে কোটি আর শিবা জলে ঝাঁপ দেয়, কিন্তু কোথাও ভদ্রাকে খুঁজে পায় না। জলের অনেক নিচে গিয়েও তারা ভদ্রাকে খুঁজে পায় না। কিছু সময় পরে ভদ্রা সেই সোনা চেনটা নিয়ে উঠে আসে। ভদ্রা শিবাকে বলে, তুই ঠিক বলেছিলি ভাই, মন থেকে চাইলেই সব কিছু খুঁজে পাওয়া যায়, সেটা নদীতে হোক বা জীবনে। দোকানের ছেলেটির মুখে সমস্ত কথা শুনে মিনা গেছে ভদ্রার সাথে কথা বলতে। ভদ্রার কাছে গিয়ে মিনা তার হাতে একটা রাখি পরিয়ে দেয় আর বলে, দাদা, এরপর থেকে যদি কেউ তোমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে তাকে বলে দিও তোমার দুটো ভাই তো আছেই, সাথে তোমার একটা বোন আছে আর মাও আছে। এটা শুনে ভদ্রা আনন্দে পাগল হয়ে যায়। আর জীবনে প্রথম কেউ তাকে দাদা বলে ডেকেছে, আর কেউ তাকে পরিবার বানাতে চেয়েছে। ছোট বোনকে সে কী উপহার দেবে কিছুতেই বুঝে পায় না। সে সবার কাছ থেকে চেয়েছে কিছু টাকা জোগাড় করে মিনার হাতে দেয়। জীবনে প্রথমবার ভদ্রা নিজের পরিবার পেয়েছে। সে এত সুখ কখনো পায়নি। মিনাকে তাদের বোন হিসাবে পেয়ে কোটি আর ভদ্রা অনেক বদলে যায়। তারা খারাপ কাজ করা বন্ধ করে দেয়। মিনা দাদাকে একটা অটো জোগাড় করে দেয়, আর এখন থেকে ভদ্রা কোটি সৎভাবে রোজগার করে। পদ্মার ব্যাপারে জানতে পেরে মিনা পদ্মার বাবার সাথে কথা বলে, আর ভদ্রা এখন সৎভাবে রোজগার করছে। ভদ্রা কতটা ভালোবাসে পদ্মাকে সেটা খুলে জানায় তার বাবাকে। আর তার বাবা বলে, হ্যাঁ, আমি ব্যাপারটা ভেবে দেখব। সেদিন বাড়ি ফেরার পথে মিনার কাছে হসপিটাল থেকে ফোন আসে যে তার মা খুব অসুস্থ। সবাই মিলে মিনাদের বাড়ি যায় আর তার মাকে হসপিটাল থেকে নিয়ে আসে। মিনার মায়ের অপারেশন করাতে হবে, তার জন্য 2 থেকে 3 লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা এত কম সময় কিভাবে জোগাড় করবে তারা? মিনা খুব চিন্তা করছিল। আর তখন মিনার মা ভদ্রাকে আলাদা করে ডেকে বলে, দেখো বাবা, ডাক্তার তো কত কিছুই বলে, আমি জানি না আমি কতদিন বাঁচবো, আমার শরীরের অবস্থা কেমন, তবে আমি যদি মিনার বিয়ে অবধি নাও বাঁচতে পারি, তুমি দাদার মতো সামনে থেকে মিনার বিয়েটা দিয়ে দিও, বলে তার ব্যাংকের বইটা ভদ্রার হাতে দিয়ে চলে যায়। ভদ্রা দেখে ব্যাংকের বইয়ে মাত্র 19,000 টাকা আছে। সবাই একসাথে আলোচনা করতে বসেছে যে এত টাকা কিভাবে জোগাড় করা হবে। কোটি তখন বলে, দাস ভাই তো আছেই, আর তার অফারও আছে, চল গাঁজাটা এনে দিই লাস্টবারের মতো, তাহলে অপারেশনের টাকাটা জোগাড় হয়ে যাবে। কিন্তু শিবা কিছুতেই রাজি হয় না। ভদ্রা বলে, সবেতেই কি না করলে হয় শিবা, হাতে অল্প কিছু টাকা আছে, আর মিনাদের অ্যাকাউন্টে মাত্র 19,000 টাকা। তোর কি মনে হয় আমি 2-3 দিন অটো চালিয়ে 2 লক্ষ টাকা জোগাড় করতে পারবো? আমরা শেষবারের মতো দাস ভাইয়ের কাজটা করে দিই, তাহলে সবটা ঠিক হয়ে যাবে। শিবা বলে, না, তবু আমরা খারাপ কাজ করব না, আমরা লোন নেব। কিন্তু ভদ্রা বলে, লোন নেওয়ার জন্য কিছু জিনিস থাকতে হয় শিবা, চাকরি হোক বা জমি হোক বা দোকান, আমাদের তো কোনোটাই নেই, তাই আমাদেরকে কেউ লোনও দেবে না। ভদ্রা বাধ্য হয়ে দাসের কাজ করতে চায়, কিন্তু শিবা কখনো খারাপ কাজ না করলেও মিনার মায়ের জন্য সেও ভদ্রার সাথে দাসের কাজ করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভদ্রা 1000 বার মানা করলেও জেদ করেই শিবা চায়। পরদিন ভোর ভোর তারা সমস্ত গাঁজা এনে কোনো মতে অটোর মধ্যে চাপিয়ে তার উপর ফুল দিয়ে ঝুড়ি দিয়ে চাপা দেয়, ঢাকা দেয়।
গাড়ি করে তারা আসছিল, তখনই মাইকেলের লোক দেখে ফেলে আর মাইকেলকে খবর দেয়। মাইকেল তার দলবল নিয়ে এসে ভদ্রার গাড়ি আটকায়। ভদ্রা তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাইকেল কোনো কথাই শুনবে না। ভদ্রার জন্য সে 6 মাস জেল কেটেছে, সে কি আর ভদ্রাকে ছেড়ে কথা বলবে? এবার তার প্রতিশোধের পালা। ভদ্রা বলে, দেখ ভাই, তোর সাথে আমার যতই শত্রুতা হোক না কেন, আগামীকাল তুই আমার সব, তোর যা ইচ্ছে তুই করে নিস, আমি মেনে নেব। তবে আজ আমার যাওয়াটা খুব জরুরি, প্লিজ আমাকে ছেড়ে দে। মাইকেল বলে, আমার পা ধরে ক্ষমা চা। ভদ্রা তাই করে, কিন্তু তারপরও মাইকেল বলে, শুনলাম তুই নাকি সুন্দরী এক বোন পাঠিয়েছিস, আজ একটা রাত তোর বোনকে আমার কাছে পাঠিয়ে দিয়ে যা, তাহলেই যেতে দেবো। আর এই কথায় ভদ্রা প্রচণ্ড রেগে তাণ্ডব শুরু করে দেয়। মাইকেল সহ তার লোকজনদের পিটিয়ে মারতে থাকে। আর সেই সময় পুলিশ এসে সেই অটো সহ তাদের 3 জনকে গ্রেফতার করে। কিন্তু পুলিশ তখনও জানতো না যে ওই অটোতেই আসলে গাঁজার বস্তা লুকানো ছিল। তারা পুলিশের গাড়ির ভিতর থেকে বারবার অটোর দিকে তাকাচ্ছিল আর কনস্টেবলকে বলতে থাকে, স্যার আমাদের ছেড়ে দিন, আমরা নির্দোষ। এখান থেকে পরের দৃশ্য বর্তমান সময়। একজন অফিসার এসে এসিপিকে বলে, স্যার এবার তো রিপোর্টটা বানাতে হবে। এসিপি বলে, রিপোর্টে কী লিখবে তুমি? অফিসার বলে, 2 জন লোক কোনো কারণে জঙ্গলে গেছিল আর সেখানে 2 জনের মধ্যে ঝগড়া বাঁধে, তুমুল মারামারি শুরু হয় আর একজন আরেকজনকে মাটির তলায় পুঁতে তার মুখে জ্বলন্ত গুড় ঢেলে হত্যা করে আর পরে পিঁপড়ে এসে তার মাথাটা খেয়ে নেয়। এসিপি জানায় সেটা কখনোই নয়, তাদের 2 জনের মধ্যে কোনো ঝগড়াই হয়নি। এখানে ছিল আরও একজন, যাকে তারা 2 জনে মিলে প্ল্যান করে খুন করেছে। অন্যদিকে দেখা যায় সত্যি কোটি এখনও জীবিত। তারা 2 জনে চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর একজন বড় মাপের নেতার উপর লক্ষ্য রাখছে। অফিসারটা এসিপিকে বলে, কিন্তু রিপোর্টে তো কেবল 2 জনেরই পায়ের ছাপ আর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে স্যার। এসিপি বলে, কিন্তু ব্লাড স্যাম্পল তো 3 জনের পাওয়া গেছে। অফিসার বলে, তাহলে রিপোর্টে কী লিখবো? এসিপি জানায়, আগে তদন্তটা তো ভালো করে করো, তারপর দেখা যাবে তুমি রিপোর্টে কী লিখবে। তারা সিসি ক্যামেরা চেক করতে থাকে। সেখানে দেখা যায় ভদ্রা আর কোটি প্রত্যেক দিন একই সময়ে চায়ের দোকানে আসে আর চা খায়। এসিপি তাদের সম্পর্কে রেকর্ড বের করতে বললে 12 বছর আগের এক কেস হাতে আসে তাদের সামনে। কেস ফাইলগুলো নিয়ে তারা সেই সময়কার ইনচার্জ অফিসার শিবুর বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে অফিসার এখন চাকরি ছেড়ে মাটির পাত্র বানাচ্ছে। শিবু সেই অফিসারকে সেই দিন রাতে ভদ্রার গাঁজা ভর্তি অটোটা পুলিশ স্টেশনে নিয়ে গেছিল। এসিপি শিবুকে জিজ্ঞাসা করে, তোমার এমন কি হয়েছে যে তুমি তোমার 25 বছর চাকরি থাকা সত্ত্বেও এই কেসের পর তা ছেড়ে দিয়ে বাড়িতে এসে শুধুমাত্র মাটির পাত্র বিক্রি করছো? আর ফাইলটা দেখিয়ে বলে, এরা 2 জন কারা, সেদিন কি ঘটেছিল পুলিশ স্টেশনে, সবটা খুলে বলো তো আমাদের। শিবু বলে, স্যার সেদিন 2 জন না, আমরা 3 জনকে অ্যারেস্ট করেছিলাম। 12 বছর আগে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিবা, ভদ্রা ও কোটি পুলিশ স্টেশনে বসে আছে। রাস্তায় মারপিট করার জন্য এসআই তাদেরকে মারতেই যাবে। এমন সময় অফিসার শিবু সেখানে এসে বলে, স্যার আমি তদন্ত করে দেখেছি, এরা নির্দোষ, এদেরকে ছেড়ে দিন স্যার। তখন তাদেরকে ছেড়ে দিতে পারে। এরপর তাদের সম্পর্কে সমস্ত তথ্য নেওয়া হচ্ছিল। তাদের গাড়িতে কি আছে সেটা জানতে চাইলে ভদ্রা জানায় যে ফুল আছে। তখন একজন অফিসার শিবুকে বলে, 1 ঝুড়ি ফুল তাহলে গাড়ি থেকে নামিয়ে এনে রেখে দে শিবু, আমাদের পুজোর কাজে লাগবে। অফিসার শিবু চাই ফুল আনতে। সেখানে ফুল নিতে গিয়ে গাঁজার গন্ধ পায় সে আর চিৎকার করে ওঠে। সেখানে ভদ্রাদের আবারও অ্যারেস্ট করা হয় আর প্রচুর মারধর চলতে থাকে। দাসকেও উঠিয়ে নিয়ে আসে শিবুও। এসআই তাদেরকে 4 জনকে পেটাতে থাকে আর জিজ্ঞাসা করে বলে, এসিপি তোদেরকে ওয়ার্নিং দেওয়ার পরেও তোরা কি করে এত সাহস পাস? ভদ্রা বলে, স্যার আমরা নিরুপায় হয়ে বেশ কিছু টাকার জন্যই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। মিনার মায়ের অসুস্থতার সমস্ত কথা ভদ্রা এসআইকে খুলে বলে। গভীরভাবে কিছু চিন্তা করে এসআই দাসকে বলে, তোর তো অনেক টাকার মাল, এক কাজ কর, তুই 1 লাখ টাকা দে আর বাকি সব মাল সহ তোদের ছেলেদেরকে নিয়ে চলে যা। দাস কিছুতেই রাজি হচ্ছিল না। তখন কিন্তু মিনার মায়ের কথা ভেবে ভদ্রা দাসকে বোঝায়। তখন দাসও রাজি হয়ে যায় আর অফিসার তাকে পাঠায় টাকা আনতে। তারা সবাই অপেক্ষা করছিল পুলিশ স্টেশনে। অনেকক্ষণ হয়ে গেছে দেখে দাস আসছে না, তাই অফিসার শিবুর ফোনটা নিয়ে ভদ্রা মিনুকে ফোনটা করে জানায় যে তারা গোয়ায় এসেছে টাকা জোগাড় করতে আর 2-3 দিনের মধ্যেই টাকা নিয়ে বাড়ি ফিরবে। এদিকে পুলিশ স্টেশনে তাদের 2 দিন কেটে যায়, দাস এখনও আসেনি টাকা নিয়ে। এদিকে এসআইও খেপে যায় আর অন্য আসামিদের সাথে তাদেরকেও কোর্টে চালান করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদেরকে গাড়িতে তুলতেই যাবে, ঠিক সেই সময় এসআইয়ের কাছে একটা ফোন আসে। সাথে সাথে তারা 3 জনকে ওই গাড়ি থেকে নামিয়ে অন্য একটা জিপে তোলে। এরপর তাদেরকে কোর্টে না নিয়ে গিয়ে একটা বাড়িতে নিয়ে আসা হয়। সেই বাড়িটা ছিল ওই এসিপি শঙ্করের।
তাদের হাতে হ্যান্ডকাপ দেখে শঙ্কর রেগে এসআইকে একটা চড় মারে। তখন সেখান থেকে দাসকেও দেখা যায়। শঙ্কর তাদের তিনজনকে বসিয়ে বলে যে আমি তো তোদের অনেক আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, তারপরেও গাঁজা সাপ্লাই করার এত সাহস তোদের কী করে হলো? ভদ্রা জানায়, স্যার সাহস নয়, কিছুটা নিরুপায় হয়ে করেছিলাম, আমাদের কিছু টাকার প্রয়োজন ছিল। এসিপি শঙ্কর বলে, তোরা যেমন তোদের প্রয়োজনে আমার কথা শুনিসনি, তেমনি আমারও কিছু প্রয়োজনে তোদেরকে এখানে আনা হয়েছে। ভদ্রা বুঝতে পারে যে তাদেরকে অন্য কোনো কেসে ফাঁসানো হচ্ছে। অনাথ বলে ছোটবেলা থেকেই এরকম অনেক মিথ্যা কেসেই তাদেরকে জেলে যেতে হয়েছিল। তাই ভদ্রা জিজ্ঞাসা করে, স্যার কেসটা কী? তখনই একজনের কাছে কল আসে, মিনার মায়ের অপারেশন হয়ে গেছে আর এখন সে সুস্থ। এই কথা শুনে ভদ্ররা খুব খুশি হয়ে যায় আর বলে, স্যার এটার জন্যই তো আমরা এত কিছু করছিলাম, আর এখন যখন উনি সুস্থ হয়ে আছেন আপনি বলুন কী করতে হবে। আমি আর কোটি রাজি, শুধু শিবাকে আপনি ছেড়ে দিন, মিনা জানতে পারলে খুব খারাপ হবে। দাস বলে, ভদ্রা তোদের তিনজনকেই স্যারের খুব প্রয়োজন। এসিপি শঙ্কর বলে, একটা খুব সিম্পল কেস, কদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে, শুধু এখন একটু কাজটা করে দাও প্লিজ। মিনার মা সুস্থ হয়ে গেছে শুনে শিবাও রাজি হয়ে যায়। তারা তিনজনই এই কেসের মিথ্যা আসামি হয়ে যায়। তাদের উপর কেস বানানোর জন্য ফিঙ্গারপ্রিন্ট, হেয়ার স্যাম্পল সমস্ত কিছু সংগ্রহ করা হয়। কিসের এভিডেন্স বানানো হচ্ছে, কিন্তু কারোর কাছে কোনো কেসের ব্যাপারে জানতে চাইলে তারা কেউ কিছু বলতে চায় না। তারা সবাই শুধু বলে সিম্পল কেস। উকিল সেখানে আসে আর তাদের সবাইকে শিখিয়ে পড়িয়ে দেয় যে কিভাবে কোর্টে গিয়ে কথা বলতে হবে আর কি বলতে হবে। এরপর তাদের তিনজনকে কোর্টে নিয়ে আসা হয়। কেসটা এতটাই সেন্সিটিভ ছিল যে কোর্টের বাইরে সমস্ত লোক তাদের তিনজনকে দেখেই পাগলের মতো করছিল মারবে বলে, অথচ তারা নিজেরাই জানতো না যে আসলে কোন কেসে তাদেরকে আনা হয়েছে। কোর্টে আবার প্রথমে জাজ জানতে চায় যে তোমরা স্যারেন্ডার করেছো নাকি পুলিশ তোমাদেরকে গ্রেপ্তার করেছে। উকিল বলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। যার আবারও জানতে চায় যে তোমাদের বাড়ির লোক কি সমস্ত কিছু জানে। উকিল বলে ওরা অনাথ। জাজ জানতে চায় তোমাদের বিরুদ্ধে যে কেসগুলো করা হয়েছে সেটা কি তোমাদেরকে পড়ে শোনানো হয়েছে। সব কথা ভদ্রারা না বলে কেন উকিল বলছে সেটাতে জাজ কিছু সন্দেহ করছিল, কিন্তু ভদ্রারা তখনও চুপ ছিল। উকিল আবারও উঠে প্রশ্নের উত্তর দিতে যাবে, জাজ তখনই রেগে তাকে বসতে বলে আর ভদ্রাদেরকে উত্তর দিতে বলে। জাজ আবারও প্রশ্ন করে, তোমাদের কি কোনো ডিফেন্স লয়ার আছে? কিছু না বুঝতে পেরে হঠাৎ করে কোটি বলে বসে, না স্যার। জাজ এখন সরকারি উকিলকে তাদের ডিফেন্সে দেয় আর 7 দিনের জন্য তাদেরকে পুলিশ হেফাজতে রাখতে পারে। এইসব ব্যাপারে এসপি শঙ্কর খুবই রেগে আছে আর তাদের উকিলকে জানানো হচ্ছে এরপর যেন কোনো সমস্যা না হয় আর ভদ্রাদের মিডিয়া থেকে যেন দূরে রাখা হয়। আবারও গাড়ি করে ভদ্রাদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক সেই সময় শিবার দোকানে সেই বাচ্চা কর্মচারী বাবলু অনেক করে তাকে ডাকছিল আর দূর থেকে দাসও দাঁড়িয়েছিল, তাদের দিকে চেয়েছিল। এইসব থেকে ভদ্রা ভাবছিল হয়তো ভিতর কোনো একটা সমস্যা হচ্ছে। তারা পুলিশ স্টেশনে পৌঁছালে এসিপি শঙ্কর ভদ্রাকে বলে, লয়ার আসবে, ভালোভাবে বুঝে শুনে কথা বলবে, ঠিক যেমন শিখিয়ে দিয়েছিলাম, মনে আছে তো? একটা ঘরে ভদ্রা কোটিকে বলে, তুই বুঝে শুনে কথা বলবি না? কি দরকার ছিল তোর বলতে চাওয়ার যে আমাদের লয়ার নেই? আমরা কি ওসব বুঝি নাকি কেউ? মনে হচ্ছে পুলিশরা সবাই আমাদের উপরে রেগে আছে। যাই হোক, আজ ওনার জন্য মিনার মা সুস্থ হয়ে গেছে, ওনাদের কথাটা শোনা আমাদের কর্তব্য। কোটি বলে, আরে বাবা, আমি যদি বুঝতে পারতাম আমি কি বলতাম নাকি, আমি তো ভুল করেই বলে ফেলেছি যে না। এরপরই লয়ার আসে। কোটি জিজ্ঞাসা করে, স্যার আমাদের বিরুদ্ধে কেসটা কি সেটা একটু বলবেন? কেউ তো কিছুই বলছে না। লয়ার বলে, মানে তোমরা এত সেন্সিটিভ কেসে কি করে হ্যাঁ বলে দিয়েছো? আর তোমরা জানোই না যে তোমরা কোন কেসে ফেসে গেছো? তখনই মিনার একটা ছবি ফাইল থেকে পড়ে যায়। মিনার ছবি থেকে ভদ্রা, শিবা, কোটি তিনজনেই অবাক। এবার ফ্ল্যাশব্যাকে সেই দিনের ঘটনা দেখানো হয়। সেদিন রাতে দাস টাকা জোগাড় করতে এসে মিনা আর বাবলুকে ভদ্রাদের বাড়ির সামনে বসে থাকতে দেখে। তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তা ওরা টাকা জোগাড় করতে গেছে, 2 দিনের মধ্যেই ফিরে আসবে। মিনা বলে, হ্যাঁ আমি জানি, তবে আমার আর টাকার প্রয়োজন নেই, আমার মা মারা গেছে আর শিবাকেও ফোনে পাচ্ছি না। দাস বলে, আমিও ফোনে পাচ্ছি না, তবে দেখা হলে আমি অবশ্যই তাদেরকে জানিয়ে দেব। যাও তুমি এখন যাও। মিনা সেখান থেকে ব্যাগ নিয়ে হোস্টেলে যায়। হোস্টেলের গার্ড এসে জানতে পারে যে উৎসবের জন্য এখন সমস্ত মেয়েরা বাড়িতে চলে গেছে, হোস্টেল এখন ফাঁকা। তবে এত রাতে মিনা কোথায় থাকবে সেটা বুঝতে না পেরে সে হোস্টেলের নিচের একটা ঘরেই থেকে যায়।
পরদিন সকালে এসিপি শঙ্কর হোস্টেলের নিচের ঘর থেকে মিনার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। এসিপি গার্ডের কাছে সমস্ত কিছু শুনতে পেরে তার পার্বতীর স্বামী রামলালকে সবকিছু জিজ্ঞাসা করে, কিন্তু রামলাল কোনো কিছু বলতে চাইছিল না। সে কিছু একটা লুকোচ্ছে। এসিপি শঙ্কর তাকে ভয় দেখালে সে বাধ্য হয়ে সব সত্যি কথা বলতে থাকে। রামলাল আসলে নমিনেশন পাওয়ার লোভে ছিল, সেই জন্য সে এমএলএর বাড়িতে যায় আর তার ছেলের সাথে দেখা করে। এমএলএর ছেলেও তাকে পার্টির টিকিটটা পাইয়ে দেয় আর বলে, তুমি আমাকে এর বদলে খুশি করতে পারবে তো? রামলাল কিছু বুঝতে পারছে না, তাই সে এমএলএর পিয়ের সাথে দেখা করে আর জিজ্ঞাসা করে যে তার ছেলে কী চায়। এমএলএর পিয়েও জানায় যে এখন ইয়ং ছেলেদের ঠিক কী চাই তুমি সেটা বোঝো না। তাই রাত্রেবেলায় এমএলএর ছেলে আর তার দুই বন্ধুকে খুশি করতে রামলাল হোস্টেলের সেই উপরের ঘরে ড্রিঙ্ক করাতে নিয়ে যায়। তখন এমএলএর ছেলে রাজ বলে, সবই তো হলো, এবার একটা মেয়ের ব্যবস্থা করুন দেখি। রামলাল বলে, এখন তো সব মেয়েরাই উৎসবের জন্য বাড়ি গেছে, তারা ফিরুক, আমি দেখছি কীভাবে ব্যবস্থা করা যায়। রাজ তার বন্ধুকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, তাই পার্বতীর মানা সত্ত্বেও রামলাল তাদেরকে সামনে সিঁড়ি দিয়ে নিয়ে যায়, কারণ সে জানতো যে মেয়েরা এখন কেউই ঘরেতে নেই। আজ সেখান থেকে নেমে যাওয়ার সময় রাজের চোখ পড়ে মিনার দিকে। মিনা তখন মায়ের কথা ভাবতে ভাবতে দরজা খোলা রেখেই বসে বসে ঘুমিয়ে গেছিল। আর এটাই তো চেয়েছিল রাজ। মিনাকে একা পেয়ে রাজ ও তার বন্ধুরা একে ব্যাগে ধর্ষণ করে আর তাকে শেষে খুন করে। রামলালের কাছে সবকিছু জানতে পেরে এসিপি শঙ্কর রাজ আর তার দুই বন্ধুকে অ্যারেস্ট করতে যায়। ঠিক তখনই এমএলএ শঙ্করের ফোন করে বলে যে দেশে এত অনাথ থাকতে তুমি 3 জন অনাথকে খুঁজে বের করতে পারছো না, তুমি আইজি হলে দেশ সামলাবে কী করে? শঙ্কর বুঝে যায় যে এমএলএ তাকে প্রমোশন দেওয়ার ইঙ্গিত করছে। শঙ্কর তখন ঠান্ডা মাথায় রাজ সহ তার দুই বন্ধুকে ছেড়ে দেয়। তখনই রামলাল বলে যে স্যার, ওই মেয়েটার একটা বয়ফ্রেন্ডও ছিল। এদিকে দাসের কাছে ভদ্রা শিবা আর কোটির কথা জানতে পারে। শঙ্কর দাসকে বলে ওরা এখন কোথায়। দাস বলে, স্যার ওরা এই কেসের সাথে কোনোভাবে জড়িত না। শঙ্কর বলে, তুই বল তো ওরা কে, আমি দেখছি। দাস বলতে বাধ্য হয় যে তারা পাশের থানাতেই রয়েছে আর একটা ছোটোখাটো কেসে জড়িয়ে গেছে। ভদ্রা তাদেরকে কোর্টে নিয়ে যাওয়ার সময় আসলে শঙ্করই এসআইকে ফোনটা করেছিল, অর্থাৎ এসিপি শঙ্করই সমস্ত জিনিস প্ল্যান করে ভদ্রা কোটি আর শিবাকে ফাঁসিয়েছে। এইসব বুঝতে পেরে উকিল এসিপিকে বলে, 3টে নির্দোষ অনাথ, তাদের কেউ দেখার নেই বলে আপনি এরকম একটা জঘন্য কেসে ওদেরকে ফাঁসিয়ে দিতে পারলেন? এসিপি বলে, আপনাকে কে বলেছে যে ওরা নির্দোষ? ওরা তো বস্তা বস্তা গাঁজা সাপ্লাই করতে গিয়ে ধরা পড়েছে। 3টে অনাথ, বাড়িতে কেউ নেই, বাঁচলেও কি মরলো তাতে আপনার আমার কি যায় আসে? শঙ্কর উকিলকেও টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে দেয়। তবে উকিল বলে, মিনার সম্পর্কে এত কিছু জানার পরেও কি ওরা এই কেসের আসামি হতে রাজি হবে? এসিপি শঙ্কর বলে, ওটা আমার উপর আপনি ছেড়ে দিন। 3 জনের উপর প্রতিনিয়ত চলতে থাকে অকথ্য অত্যাচার। রাত নেই, দিন নেই, 24 ঘন্টা শুধুমাত্র অফিসারের কাজ হলো 3 জনকে পেটানো। পেটাতে পেটাতে অফিসারও ক্লান্ত হয়ে পড়ছিল। তখন নতুন অফিসার হায়ার করা হয়েছে তাদেরকে পেটানোর জন্য। তবুও তাদের উপর অত্যাচার কখনো বন্ধ হচ্ছিল না। তাদের 3 জনকে নিয়ে বোঝাচ্ছিল, দেখো যা হয়েছে হয়েছে, তোমাদের এই কেসটাই সারেন্ডার করে নাও। এখন তোমাদের বয়স কত, 24 বা 25? তোমাদের হয়তো জেল হলে 10 বছর বা 12 বছরের জন্য হবে। তারপর যখন তোমরা জেল থেকে ফিরবে, আমি তোমাদের প্রত্যেককে 25 লাখ করে টাকা দেবো। সেই টাকায় একটা ভালো কাজ করে নিও আর একটা ভালো মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করে নিও। আর মিনার কথা বাদ দাও তো, হোস্টেলে আমি খোঁজ নিয়ে দেখেছি, মিনা ঠিক এই টাইপেরই মেয়ে ছিল। প্রতি রাতে তার কাছে নতুন নতুন ছেলে আসতো। এই কথা বলতেই ভদ্রা শঙ্করের মুখটা ভাতের থালার মধ্যে ঠুসে ধরে। এই অপমানে শঙ্কর আরও হিংস্রভাবে তাদের উপর অত্যাচার চালায়। 3 জনকে উল্টো করে ঝুলিয়ে তাদের পায়ের পাতায় মেরে মেরে পাতা রক্তাক্ত করে ফাটিয়ে ফেলে। তারপর পায়ের উপর লঙ্কার গুঁড়ো ঘষে দেয়। তারা চিৎকার করলে মুখের মধ্যে শুকনো কাগজ ভরে দেওয়া হয়, কিন্তু এতেও মারের কোনো পরিবর্তন হয় না। তারাও স্যারেন্ডার করতে রাজি হচ্ছিল না। এদিকে জাজের দেওয়া 7 দিন প্রায় শেষ হতে চলল। এরপর টর্চারের জন্য আলাদা করে টিম নিয়ে আসা হয়, কিন্তু তারাও ব্যর্থ। এবার এসিপি প্ল্যান করে তাদের 3 জনকে 3 জায়গায় রেখে আলাদা করে টর্চার করবে। তারা ভদ্রাকে বোকা বানানোর জন্য আলাদা একটা ঘরে এসে বলে, মিনার বয়ফ্রেন্ড মানতে রাজি হয়ে যাচ্ছে আর তুই রাজি হতে পারছিস না। ভদ্রা প্রায় অজ্ঞান অবস্থাতেই বলে, শিবাকে তুই 3 দিন চিনিস আর আমি ওকে জন্ম থেকে, ও কোনো দিনই রাজি হবে না। যত চাই কিছু করে যাক না কেন, তুই আমাদের 3 জনকে আমাদের জায়গা থেকে কিছুতেই সরাতে পারবি না। আর সত্যিই তাদেরকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না। শঙ্কর বুঝতে পারে এদের 3 জনের শক্তি হলো এদের বন্ধুত্ব, তাই সেটাকে ভাঙতেই হবে। তাই সে অন্য এক রাস্তা নেয়।
সব অফিসারদের একটা জায়গার নাম বলে আর রাত 12টার পর সেই জায়গাটা খালি করে দিতে বলে। সেই অনুযায়ী রাত 12টার পর তাদের 3জনকে নিয়ে একই জায়গাতে যাওয়া হয়। এরপর এসিপি শিবাকে গাড়ি থেকে নামিয়ে তার মাথায় বন্দুক ধরে বলে, তুই স্যারেন্ডার না করলে এখনই তোকে গুলি করে মেরে ফেলবো। শিবা মাটিতে থুতু ফেলে। এটাতে শঙ্কর রাগে শিবার মাথায় শুট করে মেরে ফেলে। চোখের সামনে নিজের প্রিয় বন্ধুকে মারা যেতে দেখে ভদ্রা ও কোটি দুজনে স্তব্ধ হয়ে যায়। তারা মাটিতে বসে পড়ে। এসিপি শঙ্কর একবার কোটির মাথায় গান পয়েন্ট করে ভদ্রাকে বলে, এবার স্যারেন্ডার করবি নাকি মরবি? এক বন্ধুকে হারিয়েছে ভদ্রা, কোটিকে আর সে হারাতে পারবে না। কোটির মুখের দিকে চেয়ে ভদ্রা বলে, হ্যাঁ স্যারেন্ডার করব। পরদিন সকালে ভদ্রার কোটিকে কোর্টে চালান করা হয়। তারা বাধ্য হয়ে বোনের মিথ্যে খুন আর ধর্ষণের দায়ে নিজেদের কাঁধে নেয়। 12 বছরের সশ্রম কারাদণ্ড হয় তাদের। ভদ্রা সব কিছু মেনে নিলে শিবা আর মীরার এইরকম হত্যা কিছুতেই মেনে নিতে পারছিল না। জেলের মধ্যে সে একটা আম গাছ লাগায় আর সেটাকে সবসময় আগলে রাখে। আস্তে আস্তে বড় হতে থাকে সেই গাছটা, আর সাথে তার প্রতিশোধের আগুনও। এদিকে দাসকে টাকা দিতে হবে দেখে শঙ্কর দাসকে মেরে নদীতে ভাসিয়ে দেয়। ভদ্রা চুপচাপ কারাগারে তার সমস্ত রকম কাজ করে চলেছে। সব কিছু যেন মুখ বুজে সহ্য করছে সে, হয়তো তার সমস্ত শক্তি সঞ্চয় করে রাখছে। ভদ্রা কারোর সাথে কথা বলে না, চুপচাপ শুধু নিজের কাজ করে যায়। 12 বছর পর গাছটা যখন অনেক বড় হয়ে গেছে, জেল থেকে বের হওয়ার ঠিক আগের রাতে সে গাছটাকে কেটে ফেলে। পরদিন সকালে কোটি আর ভদ্রা জেল থেকে নিজের জিনিসপত্র নিয়ে বাইরে বের হয়। সিন কাট হয় বর্তমান সময়। এক্স অফিসার শিবু এসিপিকে জানায়, স্যার এই অত্যাচার দেখার পর কি কোনো মানুষ চাকরিতে থাকতে পারে? সেই জন্য আমি চাকরি ছেড়ে নিজের মতো মাটির পাত্র বানাচ্ছি। অন্যদিকে দেখা যায় ভদ্রা আর কোটি বেছে বেছে সেই সমস্ত লোককে খুন করছে যারা তাদেরকে 12 বছর আগে ইচ্ছা করে ফাঁসিয়েছিল, যাদের জন্য মরতে হয়েছিল নির্দোষ মিনা আর শিবাকেও। ভদ্রা তাদেরকে ধরছে আর নির্মমভাবে হত্যা করছে। তবে তারা শুধুমাত্র এসিপি শঙ্করকে জীবিত তুলে আনে। আসলে সেই দিন সেই গভীর জঙ্গলে ভদ্রার কোটি এসিপি শঙ্করকেই অজ্ঞান করে তুলে এনেছিল। অফিসারকে পাশে শুইয়ে রেখে ভদ্রা শাবল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। মাটি খোঁড়া হয়ে গেলে ভদ্রা শাবলটা পাশে রেখে দেয়। কিন্তু শঙ্করের উপর তাদের এতটাই রাগ হচ্ছিল যে কোটি নিজেকে সামলাতে না পেরে সেই শাবল দিয়ে এসিপিকে আক্রমণ করে। তখনই ভদ্রা তাকে আটকায় আর দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। ভদ্রা এসিপিকে এত সহজেও মরতে দিতে চায় না। সে চায় যাতে সে কষ্ট পেয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে বলতে থাকুক, আমাকে মৃত্যু দাও, কিন্তু তারপরেও সে যাতে না মরে। তাই কোটি যাতে কোনোভাবে এসিপিকে তার আগেই মেরে না ফেলে, সেই জন্য তাকে গাছের সাথে বেঁধে রাখে আর বলে, আমি ঠিক যেভাবে ঠিক করেছি ওকে মারবো, ঠিক সেভাবেই শঙ্করকে মরতে হবে আজ। বলে ভদ্রা বিশাল বড় এক কড়াই গুড় জাল দিতে শুরু করে। তারপর অজ্ঞান অবস্থায় জীবন্ত অফিসারের মাথাটা ছাড়া পুরো দেহটা মাটির নিচে পুঁতে ফেলে। এরপর ভদ্রা শঙ্করের জ্ঞান ফেরায়। প্রথমে ভদ্রাকে দেখে সে চিনতে পারছে না। তারপর ভদ্রা কিছু কথা বলাতে শঙ্কর চিনতে পারে আর বলে, তুই এখন এসব মনে রেখেছিস? ভদ্রা বলে, তোর কি মনে হয় আমরা অনাথ বলে আমাদের কষ্ট হয় না? তোর কি মনে হয় আমার পরিবার ছিল না? শিবা আমার পরিবার ছিল, মিনা আমার পরিবার ছিল। জেলের ভিতর মুখ বুঝে 12 বছর ধরে আমরা প্রতিশোধটাকে একটা গাছের বড় করেছি, আর এখন আমি সব প্রতিশোধ সুদে আসলে তুলব। বলে ভদ্রা শাবল দিয়ে শঙ্করকে মারতে যায়। তখনই শঙ্কর বলে ওঠে, না 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 না, আমাকে মারিস না, আমি তোদেরকে ন্যায় পাইয়ে দেবো। ভদ্রা হাসতে হাসতে বললে, দেখ কোটি, এই নাকি আমাদের ন্যায় পাইয়ে দেবে। সেদিন শিবা মারা গেছিল, সেদিনই আমরা দুজন মরে গেছি। আমাদের কোনো ন্যায় লাগবে না, তাও আবার তোর কাছ থেকে। আমি একটা প্রশ্ন করছি, তুই শুধু উত্তর দে। তোর মতো বড় অফিসার হতে গেলে কি করতে হয়? কি দেখে সরকার তোদের চাকরি দেয়? শঙ্কর বলে, একটা লিখিত পরীক্ষা হয়, সেটাতে পাশ করলে কিছু শারীরিক পরীক্ষা হয়, আর সেটাতে যদি সক্ষম হয় তাহলে স্মার্ট কিনা, মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারে কিনা, এইসব দেখে চাকরি দেয়। ভদ্রা বলে, ও মানে ভালো মানুষ কিনা সেটা না দেখেই তোদের মতো লোককে এত বড় একটা পদে চাকরি দিয়ে দেয় সরকার? ভালো মানুষ কিনা সেটা যদি যাচাই করতো তাহলে তোর মতো জানোয়ার মানুষকে আজকে এখানে থাকতে হতো না। সেদিন শিবাকে আমাদের চোখের সামনে মারার পর আমাদের দুজনকে বাঁচিয়ে রাখলি কেন? তোর কি মনে হয় আমরা অনাথ বলে আমরা ভালোবাসা প্রতিশোধ কিচ্ছু বুঝি না, শুধু খাই আর খাওয়ার জন্য বেঁচে থাকি? আমাদের জীবন কি পিঁপড়ের মতো যে আমরা মরলে বাঁচলে কারোরই কিছু যায় আসবে না? বলে ভদ্রা গরম কড়াইয়ে ভর্তি ফুটন্ত গুড় শঙ্করের মুখে ঢেলে দেয়। শঙ্কর যন্ত্রণায় ছটফট করতে থাকে। ভদ্রা আর কোটি পাশে বসে তার সেই মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে থাকে। আর শিবা মিনার জন্য ফুটে কাটতে থাকে। এরপরেই ছোট ছোট লাল পিঁপড়ে সেখানে আসে।
দুপুর থেকে রাত হতেই সমস্ত পিঁপড়ে একটু একটু করে জীবন্ত দেহ থেকে মাথাটা খেতে শুরু করে। কিছুক্ষণ পর শঙ্করের মৃত্যু নিশ্চিত করে ভদ্রা আর কোটি সেখান থেকে ফিরে যায়। এটাই ছিল আসল ঘটনা। এসিপি বুঝতে পারছিল না যে এখন ঠিক কী করবে। শিবুর মুখ থেকে সমস্ত কিছু শোনার পর তার মনে হয় যে এরা যা করেছে পিশাচরূপী মানুষগুলোর সাথে ঠিকই করেছে, তাই তাদেরও চুপ করে থাকা উচিত আর ভদ্রার কোটিকে ছেড়ে দেওয়া উচিত। আমরা রিপোর্টে বলে দেব যে এই কেসের আসামিদের কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পরদিন সকালবেলা দেখা যায় মিনার সেই খুনি রাজ, যে এমএলএর ছেলে ছিল, সে এখন শহরের বিশাল বড় এক এমএলএ। এক পুজো মণ্ডপে সে এসেছে উদ্বোধনের জন্য। সেখানে লোকের ভিড়ের মধ্যে ভদ্রা কোটিও লুকিয়ে আছে। রাজ সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় ভদ্রা কোটি তাকে আক্রমণ করে। রাজ পালিয়ে ব্রিজ থেকে লাফ দিয়ে যায়। তখনই ভদ্রা তার কাঁধে ছুরি ঢুকিয়ে তাকে ধরে ফেলে। রাজ তখন যন্ত্রণায় ছটফট করতে করতে জিজ্ঞাসা করে, তুমি কে আর কেনই বা আমাকে এভাবে মারছো? ভদ্রা বলে, আমি এতদিন জানতাম আমি কে, আর সেটা না জেনে মরাটা বেশি কষ্টের, কিন্তু এখন বুঝেছি আমি কার হাতে মরছি আর কিসের জন্য মরছি সেটা না জেনে মরাটা আরও বেশি কষ্টের, তাই তুইও কোনো দিন জানতে পারবি না বলে রাজকে মেরে জলে ফেলে দেয়। আর অন্যদিকে কোটিও সমস্ত লোকজনকে মেরে নিজের বুকে নিজেই ছুরি মেরে আত্মহত্যা করে। ভদ্রাও কৃষ্ণার জলে ডুবে আত্মহত্যা করে। এইভাবেই শেষ হয়ে যায় 3 অনাথ বন্ধুর কাহিনী। ভদ্রার কোটি সেদিনই মারা গেছিল যেদিন শিবাকে হত্যা করা হয়েছিল। তারা শুধুমাত্র বেঁচে ছিল এই প্রতিশোধের জন্য, আর আজ তার পূর্ণ হয়েছে, তাই তারাও আত্মহত্যা করে এই গল্পটাকে পুরো শেষ করে দিল। মৃত্যুর আগে ভদ্রা ভাবতে থাকে শিবা ও কোটির সাথে কাটানো আনন্দের মুহূর্তগুলো, যখন তারা ছোট ছিল, জলের মধ্যে খেলা করতে করতে বড় হয়েছে, আর এখন সেই জলেই তারা মারা যাচ্ছে। এখানেই মুভিটা শেষ হয়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই বাজে গলাটার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য এক গল্প নিয়ে। সাথে থাকবেন সিনে গল্প এসপিতে।